সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে। চালাকিটা কি আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সেটা 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। বন্ধুগণ, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ত করার ব্যাপার। আজকে দেশপ্রেমিক যারা, যেসব মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। মির্জা ফখরুল যে বলছেন যে সাজা স্থগিত করে রাখা মানে যে স্থগিত করে রাখছে এটাতে সাজা আসলে মৌকুফ হচ্ছে না, সাজা থেকেই যাচ্ছে, 5 বছর বা 10 বছরের সাজা ধরেই গেছে। এইটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতার কারণে ওনার রাজনৈতিক উপলব্ধি থেকে বলছেন, এবং রাজনৈতিক উপলব্ধি তাকে এই কথা বলতে, কারণ এখানে রাজনৈতিক জায়গাগুলিতে আসলে মানুষকে শাস্তি দেওয়ার জন্য পেঁচানো, হয়তো আইনগুলিকে সোজা পথে চলতে দেওয়া হয় না, যার যার পথে আসলে পেঁচিয়ে তার পক্ষে ব্যবহার করা হয়। এবং সেইখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আশঙ্কা, সে আশঙ্কার কথা বলেছেন, এটা বলতেই পারেন। আইনের চোখে সবাই সমান, এটা তো আসলে আপনি ফৌজদারি এবং দেওয়ানি সাধারণ আইনগুলির কথায় এটা ভাবতেও পারেন। কিন্তু রাজনৈতিক আইনের বেলা একদম আমাদের সুপ্রিম কোর্ট যখন থেকে শুরু হয়েছে, সেই নন্দকুমারের ফাঁসির মামলা থেকে, মানে সুপ্রিম কোর্টের ভারতে প্রথম সুপ্রিম কোর্ট যে হয়েছে, সেই সুপ্রিম কোর্টের প্রথম যে রায়, সেই রায়ে নন্দকুমারকে ওয়ারেন্টে, মানে প্রথম যে চিফ জাস্টিস ছিল এলিজাবেথ ফাঁসি দিয়েছিল, সেটা রাজনৈতিক ফাঁসি। এখানে আদালতের রাজনৈতিক যে যাত্রা, সেটা হচ্ছে প্রতিপক্ষকে দমনের যাত্রা। রাজনৈতিক আইন প্রতিপক্ষকে দমনের আইন, রাজনৈতিক আইনের মধ্যে ওই সমস্ত জায়গা নাই, ন্যায় বিচারের প্রশ্নটা নাই। বেগম খালেদা জিয়ার বেলায় আদালত চাইলেই আজকেই তাকে মুক্তি দিতে পারেন। ওনার যে শারীরিক অবস্থা, ওনার যে সামাজিক অবস্থা, ওনার যে রাজনৈতিক অবস্থা, ওনার মামলার আসলে যে গ্র্যাভিটি, এগুলি কোনোটাই আসলে এখন পর্যন্ত কোনো কারণে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া অন্য কোনোভাবে আইনি কোনো অবস্থা থেকে আসলে তার এখনও পর্যন্ত সাজার আওতাধীন থাকার কোনো কারণ আমি দেখি না। তারপরেও যদি আদালত মনে করে যে না, এই মামলাটা যথেষ্ট পরিমাণে আসলে প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে, আপিলেও সেটা প্রমাণ হয়েছে, তারপরেও আসলে আদালতই চাইলেই সুপ্রিম কোর্ট, তার তো 2টা জুরিসডিকশন আছে। একটা হচ্ছে কমপ্লিট জাস্টিস করতে পারে, মানে আইন কানুন এগুলির বাইরে গিয়েও ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট যেইটা মনে করেন আসলে সেইটাকে আসলে করতে পারেন। এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে দেওয়া আছে, এটা সাংবিধানিক ক্ষমতা। আরেকটা হচ্ছে এমনিতেই প্রচলিত ক্ষমতায় আদালত যদি মনে করে যে আসলে তাকে কোনোভাবেই খালাস দেওয়া যাচ্ছে না, কিন্তু তার খালাস পাওয়া প্রয়োজন, তখন এটাকে সাজা বহাল রেখেও তাকে মুক্তি দিতে পারেন। খালেদা জিয়া আমার কাছে মনে হয় যে কোনো দিক থেকে আসলে আইনিভাবে এই সুযোগ পাওয়ার অধিকার রাখেন, এবং এটা তাকে যে এখন পর্যন্ত আটকে রাখা হচ্ছে, এটা কেবলমাত্রই রাজনৈতিক সিদ্ধান্ত, এটা কোনো আইনগত জায়গা থেকে এটা আটকে রাখা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় না। আইনের জায়গাটা হচ্ছে এরকম যে আসলে আদালতে এখন পর্যন্ত মামলাটা তো সুপ্রিম কোর্টে আপিলে আছে। আদালত ইচ্ছে করলে আসলে উনি যতদিন পর্যন্ত সাজা খেটেছেন, কিংবা আসলে তার জামিনের যে মেয়াদের কথা আসলে ফখরুল সাহেব বলেছেন, এই সবগুলিকে বিবেচনায় নিয়ে কিংবা উপেক্ষা করে আদালত ইচ্ছে করলে সাজা বহাল রেখেও তাকে আসলে মুক্তি দিতে পারেন। এটাকে আইনের ভাষায় আমরা বলি সার্ভ আউট হিসেবে দেখা। মানে আমাদের ধরেন একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, আমরা আপিলে গেলাম, আদালত দেখলো যে আসলে আপিলের যে কাগজপত্র, সাক্ষী প্রমাণ যা আছে, আসলে তাতে এই লোকটাকে আপিলে খালাস দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু তার কাছে মনে হতে পারে যে অন্যান্য পারিপার্শ্বিকতায় যে আসলে তার মুক্তি পাওয়া উচিত। তখন যেটা করে আদালত, তখন বলেন যে আসলে যেই দিন পর্যন্ত উনি সাজা খেটেছেন, এটাকেই ধরে নেওয়া হবে যে উনি যাবজ্জীবনই খেটেছেন,
কিন্তু তাকে আসলে মুক্তি দেওয়া হলো, মানে এটাকে বলে সার্ভ আউট করা। যাচ্ছে না আদালতে গেলে যদি আবার এই হাইকোর্টে যেভাবে লোয়ার কোর্টে যেটা নজিরবিহীনভাবে লোয়ার কোর্টের জিনিস হাইকোর্টে এসে 5 বছরের জায়গায় 10 বছর হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টে আপিল করলে যদি আবার সেটাকে 10 বছরের জায়গায় 15 বছর করে দেয় চালাই করে, সেই ক্ষেত্রে আসলে বিএনপি আদালতের দ্বারস্থ আমার মনে হচ্ছে না। আপনার কি মনে হয়? না, সেটা হইতে পারে, এটা তাদের আইনজীবীরা বলতে পারবেন তারা কি কারণে করছেন। তবে বাংলাদেশের আদালত কিংবা সুপ্রিম কোর্টের উপরে তো আসলে আস্থা রাখা খুব কঠিন। যেখানে ধরেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাংলাদেশে অপমানিত হয়ে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের যারা বিচারপতি আছেন তারা যে আসলে একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আছেন এবং তাদের উপরে যে আসলে এক ধরনের প্রশাসনিক কিংবা আসলে সরকারের চাপ আছে, এটা তো ধরেন পরিষ্কার। তো সেই চাপের কারণে তারা কি করবেন এটা তো আসলে একটা রাজনৈতিক দল ভাবতেই পারে, সেইটা আমরা জানি না। কিন্তু বাংলাদেশের যে নজিরগুলি আছে সেগুলি ভয়াবহ এবং সেখান থেকে তারা ভাবতে পারে। কিন্তু এমনিতে আমরা সাধারণভাবে যারা আইনজীবী কিংবা সাধারণ মানুষ তাদের জায়গা থেকে বুঝি যে আসলে এই মামলাটাই তাকে এতদিন পর্যন্ত কারাগারে রাখার মতো বাংলাদেশে কোনো বাস্তব পরিস্থিতি নাই। অলরেডি প্রায় 5 বছর হতে চলেছে তার কারাগার। তার চেয়ে বেশি ওনার যে শারীরিক অবস্থা, মানে এই শারীরিক অবস্থার কারণেই তিনি আসলে খালাস পেতে পারেন, কেবলমাত্র তার শারীরিক অবস্থার কারণেই খালাস পেতে পারেন। সেক্ষেত্রে যদি বিএনপির আইনজীবীরা আদালতে নাই যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি স্বপ্রণোদিত হয়ে এই ধরনের একটি অর্ডারকে বিবেচনা পায়? তার সামনে যদি আসলে সরকার পক্ষ কিংবা রাষ্ট্রপক্ষ কিংবা আসলে আদালতের কেউ না আনে, নিশ্চয়ই সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করার অধিকার আছে, কিন্তু সাধারণভাবে এটা বেশি আশা করা হবে। কেন? কারণ এইটা তারা এমনিতেই অনেকগুলো কাজের চাপে থাকেন এবং এটা তখন আসলে তারা প্রশ্নের সামনে পড়বে। বাংলাদেশে এগুলি কোনোটিই তো আসলে প্রায় সবগুলো জিনিস নিয়ে বিতর্কিত। তো যদি আসলে এটা অ্যাপিলেট ডিভিশন নিজে থেকে এটা করতে যায়, তার সামনে যদি কেউ না আনে, নিজে থেকে যদি করতে যায়, তাহলে আসলে আমার মনে হয় যে এটা নিয়ে তর্ক হবে। মানে আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়ার উপর একটা অভিযোগ করা হচ্ছে, এইটা অনেকের বেলাই হয়। আমাদের দেশে তো আমাদের দেশের আইনের যে স্ট্রাকচার, সেটা তো বিচারের চাইতে অবিচারই করার জন্য আসলে করা হয়। বিশেষত পলিটিক্যাল আইন যেগুলি আছে, পলিটিক্যাল আইনগুলি একদম পলিটিক্যাল কারণে করা হয়। আইন তো দুই রকম, পলিটিক্যাল আইন যেগুলি, সে আইনগুলি পলিটিক্যাল প্রতিপক্ষকে দমন করার জন্যই তো করা হয়।